আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যারা 49তম বিসিএস প্রিলি পরীক্ষা দিলেন, এই পরীক্ষায় প্রশ্নগুলো কেমন ছিল, পরীক্ষা কেমন দিয়েছেন সবাই? আমরা শুরু করি আজকের সমাধান ক্লাস। আমাদের 49তম বিসিএস প্রিলিতে গণিত এবং মানসিক দক্ষতার সমাধান আমরা দিতে যাচ্ছি। আজকের পরীক্ষা 10/10/2025-এর গণিতের প্রশ্নগুলো আপনারা এক পলকে দেখে নেন। পাটিগণিত থেকে প্রশ্ন আসছে 2টা, ঠিক আছে। বাকি অধিকাংশ প্রশ্ন আসছে বীজগণিত থেকে। বীজগণিত থেকে প্রশ্ন আসছে ধরেন এই 12 আগ পর্যন্ত 11, তার মানে 9টা। আর জ্যামিতির প্রশ্ন আসছে 4টা, ঠিক আছে। এখানে এই 12 নম্বর প্রশ্নটা জ্যামিতির প্রশ্ন ধরা যায়, এটা আবার ত্রিকোণমিতির প্রশ্ন ধরা যায়। পাশে এই 15টা প্রশ্ন আসছে ম্যাথে। আর মানসিক দক্ষতার প্রশ্ন ছিল 5টা। এই যে ধারার একটা প্রশ্ন, ঐকিক নিয়মের একটা প্রশ্ন, বার বের করার একটা প্রশ্ন, আর মেকানিক্যাল রিজনিং এর 2টা প্রশ্ন আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সবগুলা প্রশ্ন বিস্তারিত সমাধান দিব। আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধানগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, পাটিগণিতের গতিবেগের প্রশ্ন একটা বলছে যে একটা ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলছে। একজন ব্যক্তি বন্দুকের গুলির বেগ সেকেন্ডে 200 ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের 300 ফুট সামনে একটি স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে, ঠিক আছে। তো এখন এইখানে নরমালি কিন্তু প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে ট্রেনের একটা বিষয় আছে আর মানুষের বিষয় আছে, কিন্তু মানুষটা যে ট্রেনে আছে এই সম্বন্ধে কিন্তু কোনো কথা বলা নাই। এই জন্য আমাদের এই প্রশ্নটাতে কনফিউশন হয় স্বাভাবিক। আমি নিজেও আর কি দেখতেছি যে 2 অ্যাঙ্গেল থেকেই ভাবা যায়। সেটা হচ্ছে যে বন্দুকের গুলির বেগ হচ্ছে 200, তাহলে টোটাল 300 ফুট সামনে ধরেন আছে এটা একটা ট্রেন, এই ট্রেনটা চলতেছে সামনের দিকে 100 ফুট বেগে, 1 সেকেন্ডে 100 ফুট। এই ট্রেনটার সামনে এইখানে হচ্ছে একটা খুঁটি বা স্তম্ভ আছে। এখন লোকটা যে গুলি ছুড়লো, লোকটা কোথায় আছে সেটা কিন্তু বলা নাই। বলা না থাকার কারণে নরমালি এই প্রশ্নটা, এখন লোকটা যে কোনো মানুষ থাকতে পারে, ধর ট্রেনের সাথে লোকটার কানেকশন নাই, যদি না থাকে তাহলে এই লোকটা যদি 200 ফুট, উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের 300 ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লেন। হ্যাঁ, লোকটা ট্রেনটার সামনে কিন্তু 300 ফুট, সিরিয়ালি খেয়াল করেন, ট্রেনের সামনে 300 ফুট। লোকটা তাহলে হচ্ছে কি যে ট্রেনের এই পাশ থেকে গুলি করতেছে, তাহলে 300 ফুট সামনে স্তম্ভ আছে, গুলির গতিবেগ হচ্ছে 100 ফুট, আর লোকটার গুলির যে গুলি ছুড়লো সেই গুলির গতিবেগ 200 ফুট। তাহলে একই দিকে যেহেতু ট্রেনও যাচ্ছে এবং গুলিও যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড হিসাবে একই সাথে 300 ফুট যদি যায়, তাহলে 300 ফুট অতিক্রম করতে সময় লাগবে 1 সেকেন্ড। তাহলে এই 1 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে গ, 1 সেকেন্ড। এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে লোকটা থেকে স্তম্ভ দূরত্ব যেহেতু বলা নেই, ট্রেনটা থেকে বলা আছে, এই জন্য আমরা ধরে নিব যে ট্রেনটা উপরে, লোকটা চলমান, তার মানে লোকের গতিও হচ্ছে 100 ফুট, ঠিক আছে। ওকে, 2 নম্বর প্রশ্ন বলছে যে একটা বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত? এরকম প্রশ্ন আমরা নিয়মিত করে করে অভ্যস্ত। 10% ক্ষতি আর 5% লাভ মিলে মোটের ডিফারেন্স হচ্ছে 15%। এই 15% এর ভ্যালু হচ্ছে 60 টাকা। তাহলে যত পার্সেন্ট তার থেকে ভ্যালু হচ্ছে 4 গুণ বেশি, তাহলে 100% এর ভ্যালু হবে 4 গুণ বেশি, মানে 400 টাকা। তাহলে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 400 টাকা, ঠিক আছে। আচ্ছা, মানে এটা যদি আমরা বিস্তারিত লিখতে যাই, লেখা যাবে, বোঝানো যাবে, কিন্তু এমসিকিউ পরীক্ষা এইভাবে বেস্ট সমাধান। ধরেন আছে 2 বিক্রয় মূল্যের পার্থক্য, হ্যাঁ, পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আর পার্থক্য 60 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান। এইভাবে আমরা নর্মালি পরীক্ষার আগে যখন শিখবো বাসায়, তখন এইভাবে শিখবো, কিন্তু এমসিকিউ পরীক্ষায় এইভাবে করলে লেখালেখি ছাড়া, খাতা কলম ছাড়াই আনসার দেওয়া সম্ভব হবে। 3 নম্বর প্রশ্ন, লগের একটা সিম্পল প্রশ্ন আসছে, লগ x⁴ ইকুয়াল টু -2 হলে x এর মান কত? তাহলে আমরা এটা লগের যে সিম্পল সূত্র আছে, সূত্র প্রয়োগ করবো, -2টা এই পাশে চলে আসবে, তাহলে হবে x⁻² ইকুয়াল টু 4। তাহলে -2 থাকলে আমরা জানি ফ্র্যাকশন আকারে লিখতে হয়, আর 1/x² ইকুয়াল টু 4।
তাহলে আমরা আসি আর যদি গুণ করে নিই, তাহলে 4x² ইকুয়াল টু 1, তাহলে x² ইকুয়াল টু 1/4, আর x এর মানটা হচ্ছে 1/4 এর উপর রুট দিলে 1/2। তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 1/2। ওকে, অথবা এখান থেকে বিপরীতকরণ, মানে যদি শর্টে লিখতে চান তাহলে এখান থেকে বিপরীতকরণ করে নেওয়া যায়, x² ইকুয়াল টু 1/4, আর স্কোয়ারের কারণে ওই পাশে রুট হয়ে গেলে এটা ক হয়ে যাবে। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। আচ্ছা, নেক্সট আসি 4 নাম্বার। দুটি সংখ্যার লসাগু 4x² প্লাস 12x² মাইনাস 16x মাইনাস 48। এখানে লসাগু এটা হচ্ছে গসাগু, এটা গসাগু 2x প্লাস 4। তাহলে একটা সংখ্যা এত হলে অপরটি কত? তো নর্মালি এই লসাগু গসাগু থাকলে লসাগু গসাগুর গুণফল এবং সংখ্যাটা আর অপর সংখ্যার গুণফল সেম হয়। তাহলে 4x² প্লাস 12x² মাইনাস 16x মাইনাস 48, এটা গুণ 2x প্লাস 4, লসাগু আর গসাগুর গুণফল ইকুয়াল টু এই সংখ্যা দুটার গুণফল। তাহলে 4x² প্লাস 20x প্লাস 24 ইন্টু ধরেন p। তাহলে আমাদের দরকার p এর মান, তাহলে এই রাশিটা আমরা এইটার নিচে বসাই দিব সরাসরি, তাহলে p এর মানটা বাইর হবে 4x² প্লাস 20x প্লাস 24। ঠিক আছে, তাহলে 2x প্লাস 4 এটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে লসাগু, গুণ অবস্থায় আছে। আমরা এইখান থেকে 2 কমন নিলে x প্লাস 4, এইখান থেকে 4 কমন নিলে x² প্লাস 5x প্লাস 6 কে গুণ করলে 3 দুগুণা 6 হয়ে যায়। তাহলে 4 গুণন এইখানে মিডল টার্ম করবো, মিডল টার্ম যদি করি তাহলে 6x মানে 3 দুগুণা 6x, 3 আর 2 5, তার মানে হচ্ছে x প্লাস 3 ইন্টু x প্লাস 2। এই রাশিটাকে ভাঙলে এটা হয়, পরীক্ষার হলে শর্টকাটে করলে সুবিধা। আর এইখানে 4x² 12x² মানে তো 16x², আর 16x² মাইনাস 16x মাইনাস 48, এটা কিন্তু 16 কমন নেওয়া যায়। তাহলে 16 যদি কমন নেই তাহলে থাকে কি x² মাইনাস x মাইনাস 3। তাহলে দেখেন এই 4 দিয়ে এই 16 কে কাটলে 4 থাকে, এখানে কিন্তু এই পাশে 2, এটা গুণ অবস্থায় আছে। ঠিক আছে, 2 ইন্টু x প্লাস 4 আছে, ওটা পরে দেখবো। এইখানে কোনো মিডল টার্ম করা যায় কিনা, মিডল টার্ম করা যায় কিনা দেখি। সেটা হচ্ছে যে 3 3 থেকে 1 বাদ দিলে এখানে মিডল টার্ম যাচ্ছে না। তাহলে এটা কিন্তু ক্যালকুলেশন ফিনিশিং টানা যাচ্ছে না, ফিনিশিং টানা না যাওয়ার কারণে এই পুরো রাশিটাই হচ্ছে p এর মান। দেখেন x প্লাস 3 x প্লাস 2, তাহলে আমাদের ফিনিশিং আসতেছে কি x প্লাস 3 x প্লাস 2, আর উপরে আসতেছে কি, উপরে আসতেছে 4 আর এইখানে 2 গুণ অবস্থা আছে, 4 দুগুণা 8 থাকতেছে ওইখানে একটা রাশি x প্লাস 2। আচ্ছা, এখানে 2 কমন হওয়ার পরে x প্লাস 2, হ্যাঁ x প্লাস 2, আর এখানে থাকতেছে দেখেন এখানে কিন্তু মিডল টার্ম করা যাচ্ছে না। ঠিক আছে, মিডল টার্ম করা কেন যাচ্ছে না, কারণ হচ্ছে যে 3 আমরা মাইনাস আছে তো, তাহলে 3 অক্ষে 3 আর 1 মিলে হচ্ছে হিসাব হবে, তাহলে এখানে তো 2 থাকতেছে না। ঠিক আছে, দেখেন আমার টাইপিং মিস্টেক হয়নি তো, 16 এখানে 16x², তাহলে কোনোভাবে এটা মিডল টার্ম করা যাচ্ছে না। তো মিডল টার্ম যেহেতু করা যাচ্ছে না, তাহলে আমরা কি করবো, যেভাবে আছে ওইভাবে রেখে দিব। তাহলে x² মাইনাস x মাইনাস 3, কারণ দেখেন 3 আর 1 গুণ করলে 3 হয়, 3 আর 1 থেকে বাদ দিলে তো 2x হওয়ার কথা, এখানে তো একটা x আছে। তাহলে আমরা এই x প্লাস 2 বাদ দিতে পারি। কোন কারণে হয়তো বা এখানে টাইপিং মিস্টেক করছে প্রশ্ন দেওয়ার সময়। যদি এখানে আমরা 2x ধরে নেই তাহলে আমাদের মিডল টার্মটা আসবে কি, আচ্ছা যদি আমরা যেটা যেভাবে দেওয়া আছে এইভাবে অ্যান্সার কি, এইভাবে অ্যান্সার হচ্ছে কোনোটি নয় আসতেছে, যে অ্যান্সার গুলো আছে এই অ্যান্সার গুলোর সাথে ম্যাচিং হচ্ছে না। আর যদি এই অ্যান্সার গুলো দেওয়া না থাকতো, ঠিক আছে, মানে যে অ্যান্সার গুলো দেওয়া আছে এই অপশন গুলো যদি এইটা বাদ দিয়ে এইখানে 16x এর জায়গায় যদি 32x দেওয়া থাকতো, মানে এইখানে যদি 2x পাইতাম, তাহলে কি কোনো সমাধান টানা যায় নাকি একটু দেখি। x² মাইনাস এখানে 2x থাকলে তখন হয়তো 2টা থেকে 3টা থেকে একটা বাদ দিলে, তাহলে 2x প্লাস x মাইনাস x মাইনাস 3x মাইনাস 3x প্লাস x মাইনাস 3, তখন হয়তো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1, তখন এখানে তো আবার নিচে আছে প্লাস 3, এটাও যাচ্ছে না, এখানে প্লাস চিহ্ন লাগতো, প্লাস চিহ্ন লাগলে এখানে 3x লাগতো,
যাক, এটা মানে মানে যেভাবে দেওয়া আছে এইভাবে আসলে কোনোটি নয় আনসার। ঠিক আছে, এই অঙ্কটা আসলে মানে এই প্রশ্নটা সঠিকভাবে দেওয়া নেই। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটা একটা আনসার হচ্ছে না। 5 নম্বর আসি, একটা সমান্তর ধারার চতুর্থ এবং 12তম পদের যোগফল 20, ওই ধারার প্রথম 15টি পদের যোগফল কত? ঠিক আছে, তাহলে চতুর্থ এবং 12তম পদের যোগফল 20। এই প্রশ্নগুলো আমাদের বইগুলোতে বা ক্লাস 9-10 এর সমান্তর ধারা অধ্যায়ে হুবহু এরকম প্রশ্ন আছে, কিন্তু এমসিকিউ পরীক্ষার স্টাইলে করতে চাইলে এই যে দেখেন শর্টকাটটা আগে দেখা দিই। হ্যাঁ, মানে এটা কত দ্রুত পারা যাবে। চতুর্থ পদ আর 12 পদ, চতুর্থ আর প্লাস 12তম পদ, এর যোগফল হচ্ছে 20। তাহলে এই দুটা পদের গড় হচ্ছে কত? 10। এই দুটো পদের গড় হচ্ছে অষ্টম পদ, চতুর্থ আর 12। ঠিক আছে, তাহলে 4 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 12, 12তম পদটা হচ্ছে অষ্টম পদ, এই অষ্টম পদটা হচ্ছে 10। তাহলে যখন 15টা পদের যোগফল বার করব তখনও অষ্টম পদ হবে 10। তাহলে 10 আর 15 গুণ করলে 150। এটার শর্টকাটটা হচ্ছে এইভাবে 150 বার করা যাবে। আর বিস্তারিত লিখে করতে গেলে ধরি, ঠিক আছে, প্রথম পদ, এটা বইয়ের সমাধান ক্লাস 9-10 এর স্টাইলে এ। তাহলে প্রশ্ন মতে এ প্লাস, দেখেন চতুর্থ পদ তো, তাহলে 3d ইকুয়াল টু প্লাস, আর এটা 12তম পদ মানে a প্লাস 11d ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে এই 2a প্লাস 14d ইকুয়াল টু হচ্ছে 20। এটা হচ্ছে এই মানটা। অতএব 15টি পদের যোগফল, আমি শর্টকাটটা একটু পরে বোঝাবো, পদের যোগফল সমান সমান 15/2, 2a প্লাস 15 মাইনাস 1 মানে হচ্ছে 14d ইকুয়াল টু কত? এই যে 2a প্লাস 14d মান 20, তার মানে 15/2 গুণন 20। এই যে 2 আর 20 গুণ করে কাটাকাটি করে 10 আসছিল, এইখানে কিন্তু আমরা এই 10 দিয়ে গুণ করে দিয়েছিলাম। এটা কিভাবে আসছিল, এটা কিভাবে কাজ করতেছে দেখেন। তাহলে অ্যান্সার হচ্ছে 150। সূত্র প্রয়োগ করে করলে এইভাবে সমাধান। ঠিক আছে, আর শর্টকাটটা কিভাবে হয়েছে, এইটার জন্য ধারার উপর বেসিক ধারণা থাকা লাগবে। সেটা হচ্ছে দেখেন, এই প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে, খেয়াল করেন, মার্ক করেন, এটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, 12, ঠিক আছে, 13, 14, 15। এই যে চতুর্থ পদ আর এই 12তম পদ, এইখানে এই দুটা পদের যোগ করলে হচ্ছে 20। এখন বলেন তো, এটা যেহেতু সমান্তর ধারা, তাহলে এই দুটা পদের গড় কত? গড় হচ্ছে 10। গড় মানে যা মিডিল পয়েন্টে থাকবে তা। তাহলে এইখান থেকে এই যে 4টা পদ আর এই যে 4টা পদ বাদ দিলে এইটা পদ হচ্ছে, দেখেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এইরকম কিন্তু আরো হুবহু অঙ্ক আছে, আমাদের বেসিক ম্যাথেও কিন্তু 2-3টা প্রশ্ন হুবহু আছে। তাহলে অষ্টম পদের ভ্যালুটা হচ্ছে 10। এখন যখন বলতেছে 15টা পদ, খেয়াল করেন সিরিয়াসলি, 15টা পদ, প্রথম 15টা পদ, তখন এই শুরুর 3টা পদ আর এই পাশে 3টা পদ, এই সবগুলো ধরে হিসাব করা হলো। এখন দেখেন, এই 15টা পদের মাঝখানের পদটাও কিন্তু অষ্টম পদই হয়। কেন? কারণ 15টা পদ যখন আপনি নিবেন, তখন এই যে 7টা, এই যে 7টা আর এই মাঝখানে হবে অষ্টম পদ। তাহলে চতুর্থ আর 12তম পদের মাঝখানের পদ হচ্ছে অষ্টম পদ, আবার প্রথম এবং 15তম পদের মাঝখানের পদটা হচ্ছে অষ্টম পদ। অষ্টম পদটার ভ্যালু হচ্ছে 10। এটা কিভাবে পাইছি? এই 20কে 2 দ্বারা ভাগ করে। অনেকে যারা প্রথম শুনতেছেন তারা মনে করতেছেন আজকে মনে হয় প্রথম করাচ্ছে। হুবহু এইরকম একটা প্রশ্ন এর আগেও আসছে, ঠিক আছে, বিসিএস এ আসছে, এবং আমাদের বইগুলোতে এইগুলা প্রশ্ন সমাধান, কয়েকটা প্রশ্ন সমাধান করে দেওয়া আছে এইভাবে। তাহলে এখানে দশম পদ যদি হয়, তাহলে আমাদের খেয়াল আছে, মানে 10 যদি হয় হচ্ছে অষ্টম পদের ভ্যালু, তাহলে আমরা দেখতেছি 15টা পদ, যে 15টা পদের সমষ্টি বাড়ি করতে বলছে, তাদের গড় হচ্ছে 15। গড় যদি 15 হয়, এই প্রশ্ন এইগুলো কেন এইভাবে করা যাচ্ছে জানেন? কারণ এগুলা তো এলোমেলো সংখ্যা না, এগুলা সিকুয়েন্সিয়ালি বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। তাহলে সবগুলোর মাঝখানে কিন্তু একটা সুশৃঙ্খল বিন্যাস আছে। তাহলে 10 যদি হয় গড়, তাহলে 15টার সমষ্টি হবে 15 10 150। এই শর্টকাটটা ধরতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। 6 নাম্বার, একটা গুণোত্তর ধারার পঞ্চম পদটি 32 এবং অষ্টম পদটি 256 হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত? এটা আমরা সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে পারি, কিন্তু আমরা যখন গুণোত্তর ধারার ক্লাস নেই সবসময় বলি অ্যানালগ সিস্টেমে করবেন। মানে কি, 32 আছে কত? 5 নম্বর পদ,
আপনাকে দেওয়া আছে অষ্টম পদ দেওয়া আছে 256। তাহলে এখান থেকে আসেন তো পঞ্চমের পরে ষষ্ঠ, তারপরে তো সপ্তম। তাহলে এই দুটা মনে মনে মন কলা খাওয়ার মতো করি। 32-এর ডাবল 64, 64-এর ডাবল 128, 128-এর ডাবল 256। তার মানে প্রত্যেকবারে 2 করে গুণ করা হচ্ছে। তাহলে আমরা জানি কি সাধারণ অনুপাত মানে কি? সাধারণ অনুপাত মানে হচ্ছে প্রতিবারে যত করে গুণ করা হয় এটাকে সাধারণ অনুপাত বলে। তাহলে পরীক্ষার হলে যদি কেউ সব থেকে কম সময় উত্তর বাই করতে চান তাহলে এই অ্যানালগ সিস্টেমটাই হচ্ছে বেস্ট সিস্টেম। আর যদি কেউ বুকিশ স্টাইলে রিটেন আকারে বা 9-10-এর বাচ্চারা যেভাবে করে ওইভাবে করতে চান তাহলে আপনাদের ফরম্যাট হচ্ছে এ কিউ আর -1 ইকুয়াল টু 32। এখানে আর এর মানটা হচ্ছে পঞ্চম, তো তাহলে 5 থেকে 1 বাদ দিলে চতুর্থ 4। তাহলে এ কিউ 4 ইকুয়াল টু 32। তাহলে এই যে অষ্টম পদ হচ্ছে কত? এ কিউ 8 থেকে 1 বাদ দিলে 7 ইকুয়াল টু কত? 256। আচ্ছা, তাহলে পঞ্চম পদ অষ্টম পদ দেওয়া আছে, উত্তর সাধারণ অনুপাত। আমাদের কিউ এর মান বাড়ি করতে হবে। কিউ এর মান হচ্ছে এই যে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ দিয়ে 2 নম্বর সমীকরণকে আমরা ভাগ করব। ভাগ করলে যেটা হবে এটা দিয়ে এটাকে ভাগ করলাম, তাহলে 4 থেকে 7 থেকে 4 চলে গেলে থাকবে 3 কিউ কিউব। আর এ বাদ 32 দিয়ে 256-কে ভাগ করলে 8 32-এ 256 হয়। তাহলে কিউ কিউবের মান যদি 208 হয় তাহলে কিউ এর মান হবে 2। এখান থেকেও কিউ এর মান বাই করা যাবে। তো এইভাবে করলে মানে সবাই সহজে পারবেন। 7 নম্বর প্রশ্ন। 6 নম্বরটা কি ক্লিয়ার সবাই? 7 নম্বরটা হচ্ছে যে ax প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার, bx মাইনাস ay ইকুয়াল টু হচ্ছে b স্কোয়ার। এই সহসমীকরণে x আর y এর মান চাইছে। তো নর্মালি আমরা এইখানে যদি যে কোনো ভাবে সমীকরণগুলোকে সমন্বয় করতে যাই, এখানে দেখেন কমন হচ্ছে না, যাওয়া যাচ্ছে না, এইখানে কমন নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। আবার এই প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণের যোগ বিয়োগ করতে গেলে অনেক সময় লাগবে। যেহেতু অপশনগুলো সহজ, আমরা অপশনগুলো বসাই দিয়ে চেষ্টা করব। অপশনগুলো সবগুলো টেস্ট করতে গেলেও সময় লাগবে। এখন যেহেতু অপশনের মধ্যে আমরা দেখতেছি 0 আছে, একটু মাথা খাটাবো। কিরকম? এইখানে আমাদের এ স্কোয়ার দরকার, তাহলে আমাদের এইখানে আছে এ স্কোয়ার হলে এই প্লাসের পরে এখানে যাই দেন এ কে কিন্তু স্কোয়ার বানাইতে পারবে না। তাহলে এক্স এর এমন একটা মান নিতে হবে যে আমাদের এ কে স্কোয়ার বানাই দিবে। তাহলে এ কে এ স্কোয়ার বানাইতে গেলে আমার একটা এ দরকার, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার হবে। তাহলে সম্ভাব্য এক্স এর মানটা এ হতে পারে। তাহলে এ স্কোয়ার নিলে কিন্তু কিউব হয়ে যাচ্ছে, আমাদের কিউব নাই, শুদ্ধি পরীক্ষা করতেছি আর কি। তাহলে এই এ হতে পারে, এইখানে 0 আছে এটা বাদ, এই এ হতে পারে। তাহলে এই খ আর ঘ অপশনের মধ্যে হবে। এখন আমরা যখন এখানে এ নিতেছি এক্স এর মান, তখন বি এর মান যদি আমরা ওয়াই এর মান যদি বি নেই তাহলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে কিন্তু বি স্কোয়ার নাই, তাহলে এটা নেওয়া যাচ্ছে না। বি এর মানটা 0 নিলে এই পুরো অংশটাকে ওয়াই এর মান, এখানে কিন্তু ওয়াই এর মান দেখেন এক্স ওয়াই এর মান চাইছে, তাহলে ওয়াই এর মানটা যদি আমরা 0 নেই তখন আমাদের আসবে বি ইন্টু 0, তার মানে এ স্কোয়ার প্লাস 0, তার মানে এ স্কোয়ার, যেটা এইটা শুদ্ধি পরীক্ষা হচ্ছে। তাহলে এটা শুধু হইলে তো হবে না, এটা হচ্ছে কিনা। এখানে দেখেন এক্স এর মান যেহেতু এ, তাহলে এ আর বি মিলে এ বি, আর এখানে ওয়াই এর মান যেহেতু 0, তাহলে 0 আর এ মিলে 0, 0 বিয়োগ করলে 0 থাকে, তার মানে তাহলে 7 নম্বর প্রশ্নে এখানে এ বি আছে আর কি। হ্যাঁ, তাহলে এ বি, এখানে যদি আমরা এ বি দেই দেখেন, তাহলে এখানে এক্স এর মানটাতে যদি আমরা এ বসাই তাহলে এ আর বি মিলে এ বি, আর এখানে ওয়াই এর মান যেহেতু 0 দিতেছে আমরা অপশন টেস্ট করে, তাহলে আর ওয়াই 0 করলে 0 হবে, তাহলে ইকুয়াল টু হচ্ছে এ বি থেকে যাবে। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, ঠিক আছে। দুই পাশে শুদ্ধি পরীক্ষা করা যায়, এখানে বি স্কোয়ারটা এ বি হবে। আচ্ছা, 8 নম্বর আসি, এক্স স্কোয়ার, এটা অসমতার প্রশ্ন। অসমতা অধ্যায় থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন মিস হয় না, এবং এই নিয়মটা থেকেই অধিকাংশ ক্ষেত্রে প্রশ্ন আসে, ঠিক আছে। এই জন্য এটা খুব গুরুত্ব সহকারে করা দরকার। -27 লেস দেন 0, অসমতার সমাধান সেট। কিছুদিন আগে 47তম আসছে, 48এও আসছে, তার আগে সবগুলোতে আসছে। তাহলে এখান থেকে মিডল টার্ম করা যায়। 27 মানে হচ্ছে 3 লং 27, 9 থেকে 3 বাদ দিলে 6 হয়। তাহলে শর্টকাটে করার জন্য বড় সংখ্যাটার সাথে 9 আর 3 বিয়োগ মানে ছোট সংখ্যাটার সাথে 3, এইটা হচ্ছে মিডল টার্ম করে নিলাম। এই লেস দ্যান চিহ্ন থাকলে এক্স এর মানটা +9 ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান -9, আর এইখানে এক্স এর মান -3 থেকে এক্স এর মানটা হচ্ছে 3। এরকম এক্স এর দুইটা মান আসলো, একটা হচ্ছে -9, একটা হচ্ছে 3।
তো অসমতার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এক্স কে মাঝখানে রেখে দুই পাশে একই চিহ্ন দিয়ে এইখানে হচ্ছে বড় মানটা বসাইতে হয় আর এইখানে ছোট মানটা বসাইতে হয়। তো এখানে বড় মানটা হচ্ছে 3 আর ছোট মানটা হচ্ছে -9। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য দ্রুত করার টেকনিক। আর কেউ যদি বিস্তারিত সমাধান চান রিটেনের জন্য, তাহলে দুইটা সংখ্যার গুণফল 0 এর থেকে ছোট হবে কখন? যখন একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, অথবা প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ। এই অনুযায়ী ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। এমসিকিউ এর জন্য এটা বেস্ট টেকনিক, যে এক্স মাঝখানে বসায় দুই পাশে একই চিহ্ন দিয়ে যে পাশে বড় করে হা করে আছে ওই পাশে বড় সংখ্যা, আর যেই পাশে চিকন মাথা আছে ওই পাশে ছোট সংখ্যা বসাইতে। তাহলে এক্স এর মানটা হচ্ছে 3 এর থেকে ছোট এবং 9 থেকে -9 থেকে বড়, ঠিক আছে? তাহলে এটা সংখ্যার আকারে যদি আমরা নিই 1 2, এই যে পজিটিভ 3 -1 -2 এইভাবে -9, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে এই এক্স এর সাথে গ্রেটার দেন লেস দেনের সঙ্গে ইকুয়াল চিহ্ন নাই, তাহলে এই ব্র্যাকেটের মানে ইউজের সময় সমাধান সেট বাড়ি করার সময় শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে -9 আর 3। সমাধান সেট হচ্ছে গ -9 3। যদি এখানে লেস দেনের সাথে ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু থার্ড ব্র্যাকেট আসতো। যেহেতু এই চিহ্ন নাই, এই জন্য ব্যবধির ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে। 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 9 নম্বর সেটের একটা সিম্পল প্রশ্ন, সেট অধ্যায়টা থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাহলে এম এর মান দেওয়া আছে আর এন এর মান দেওয়া আছে, পরীক্ষার হলে রিপিট না করে ডাইরেক্ট লিখবেন। n - m মানে কি? n এর উপাদান গুলো লিখি 1 আর 2, আর m এর উপাদান গুলো লিখি a b 1 আর 2। তো এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে বিয়োগ করার ক্ষেত্রে প্রথম যে মানগুলা উপাদানগুলো থাকবে এই সেটের মধ্যে, এইটা দ্বিতীয় উপাদানে থাকলে ওগুলো বাদ চলে যাবে, তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেটা অ্যান্সার। তাহলে এখানে আছে 1 2 আর এখানে 1 2 আছে, তাহলে এই 1 ও বাদ যাবে 2 ও বাদ যাবে, তাহলে এখানে তো আর কিছু থাকতেছে না। মানে এখানে এবি থাকতেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। সাপোজ ধরেন এখানে যে একটা 3 থাকতো না, 3 অ্যান্সার হতো, কিন্তু এখন এখানে যেহেতু 1 2 বাদ দেওয়ার পরে কিছু থাকতেছে না, তাহলে অ্যান্সার হবে ফাঁক আছে। এটা বিয়োগ করার নিয়ম সেটের। তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, ফাঁক আছে, ঠিক আছে? 10 নম্বর আসি। একটা বক্সে 4টা লাল, 3টা নীল, 2টা হলুদ ও একটা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই? এগুলো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। নরমালি ব্যাংকের পরীক্ষায় নিয়মিত আসে, এর আগে বিসিএস আসে নাই, কিন্তু আমাদের বেসিক ম্যাথ বইয়ে হুবহু এরকম প্রশ্ন দেওয়া আছে। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে যে কমপক্ষে কয়টা বল উঠালে, সর্বমোট কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল। অন্তত একটা বল লাল মানে কি? এই লালের একটা পেলেই হয়ে যাবে। তাহলে লালের একটা নিয়ে বাকি সবগুলা নিতে হবে। তাহলে 1টা 2টা 3টা 3টা 6টা আর একটা 7টা। এই 7টা বল উঠানোর পরে ধরেন আপনি চোখ বন্ধ করে একটা বল উঠালেন, দেখলেন ওটা হলুদ, আর 5টা বল উঠালেন, দেখলেন নীল হলুদ আর সবুজ মিলে আছে, এখনো লাল বল পান নাই। কিন্তু 6টা বল উঠানোর পরে যখন 7 নম্বর বলটা উঠাবেন, মানে 7টা বল উঠাবেন, তখন ওইখানে 3টা নীল 2টা হলুদ একটা সবুজ হলেও আর একটা বল অবশ্যই লাল হবে, কারণ 6টা বল তো বাদ, আর একটা বল তো আছেই, যেটা অন্তত অবশ্যই একটা লাল বল আছে এই 7টার মধ্যে। 7টা বলে লাল বাদে অন্যগুলো হওয়ার সুযোগ নেই। তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যেটাকে নিতে বলবে অন্তত একটা, ওইটার একটা নিয়ে বাকি সবগুলা নিতে হবে। তাহলে এই জন্য 1 + 6 = 7। 7টা বল তুললে নিশ্চিত হওয়া যাবে একটা লাল বল আছে। বলছে যে একটা থলিতে 3টি সবুজ 2টি লাল বল আছে, অপর একটি থলিতে 2টি সবুজ এবং 5টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো, 2টি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা কত? কিছু আগে কম্বিনেশনের সূত্র দিয়ে বা এরকম 2টা বল তোলার কথা বলছে। তাহলে আমরা কি করব? এইখানে প্রথম থলিতে কয়টা বল আছে? 3টা 2টা 5টা। প্রথম থলিতে সবুজ, আচ্ছা এগুলো বিস্তারিত দেখতেছি কিন্তু বুঝে গেলে বেশি সময় লাগবে না। সবুজ 3টা আর লাল হচ্ছে 2টা, তাহলে মোট হচ্ছে কটা? মোট হচ্ছে 5টা। তাহলে আসি পরবর্তী, অপর একটি থলিতে 2টি সবুজ, তাহলে দ্বিতীয় থলি সবুজ হচ্ছে 2টি আর লাল হচ্ছে 5টি, তাহলে মোট হচ্ছে 7টি।
এখন বলতেছে নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হল, দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? অন্তত একটি সবুজ হওয়া, এই কথাটা মানে হচ্ছে দুইটায় লাল হতে পারবে না। দুইটায় যদি লাল হয় তাহলে আপনার শর্তটা ভঙ্গ হয়ে যাচ্ছে। ধরেন দেখেন, এই যে দুইটা বল, ধরেন এখানে লাল আর এখানে সবুজ, ঠিক আছে, এটা নেওয়া যাবে কারণ অন্তত একটা সবুজ আছে। এটা সবুজ, এটা লাল, নেওয়া যাবে। এটাও লাল, এটাও লাল, এটা নেওয়া যাবে না। এটাও সবুজ, এটাও সবুজ, নেওয়া যাবে। তার মানে দুইটাই সবুজ হতে পারে, প্রথমটা লাল পরের সবুজ, প্রথমটা সবুজ পরেরটা লাল হতে পারে, কিন্তু দুইটা লাল হওয়া যাবে না। তো এই অঙ্কগুলো দুই ভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে যে যেহেতু আপনাকে বলতেছে যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা, তার মানে আপনি প্রথম বলটাকে সবুজ বানাবেন, এটা একটা ফলাফল বাড়ি করবেন, অথবা দ্বিতীয় বলটাকে সবুজ বানাবেন, এটা একটা ফলাফল বাড়ি করবেন, আর হচ্ছে দুটোকে সবুজ বানাবেন, এটা একটা ফলাফল বাড়ি করবেন। তারপরে এই তিনটা ফলাফল যোগ করে দিলে অ্যান্সার চলে আসে। কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য সব থেকে সহজ টেকনিক হচ্ছে আপনাকে লাল নিতে বাধা করছে, তাই না? আপনি লাল নিবেন, দুইটা লাল বাড়ি করবেন, দুইটা লাল বাড়ি করে এক থেকে বিয়োগ করে দিলে দ্রুত অ্যান্সার বাইর হবে। তাহলে দেখি দুটাই লাল সমান সমান, দেখেন এই প্রথমটাতে লাল বল হওয়ার সম্ভাবনা কত? 5/2। আর দ্বিতীয়টাতে লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/5। আচ্ছা, কাটাকাটি করলে আমরা দেখতেছি 7/2 ভাগ হচ্ছে দুইটা লাল বল হওয়ার সম্ভাবনা। তাহলে দুইটা লাল বল হওয়ার সম্ভাবনা যদি 7/2 হয়, তাহলে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা হবে এক অংশ থেকে 7/2 বাদ দিলে 7/5। এগুলো আসলে আগে থেকে না শিখলে হবে না, নর্মালি এগুলো ব্যাংকের পরীক্ষায় অ্যাভেলেবেল প্রশ্নগুলো আসতো, এবারে প্রথম মনে হয় এরকম বিসিএস এর প্রশ্ন আসছে আর কি। যদিও আমাদের বইয়ে কম্বিনেশনের সূত্র দিয়ে প্রশ্ন সমাধান দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 7/5। সবাই বুঝতে পারছেন কিনা একটু জানাবেন কমেন্টে। আমরা কিন্তু এই 3 ভাবেও সমাধান করে দিতে পারবো, বাট ওইটা সমাধান সময় বেশি লাগবে, বাট এটা আবার অনেকে আবার বুঝতে অনেকের কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু লজিকটা বোঝা দরকার যে অন্তত একটি বল সবুজ মানে হচ্ছে যে সবুজ কমসে কম থাকতে হবে, তাহলে ওখানে কোনো লাল বল থাকা যাবে না। তাহলে আমি যদি দুইটা লাল নেই, এটা আমার ভুল হবে। তাহলে আমি ভুলটা আগে করলাম, কারণ কি প্রবাবিলিটির ক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে, টোটাল সম্ভাবনা থেকে একটার সম্ভাবনা বাদ দিলে অটোমেটিক্যালি অন্য সম্ভাবনাগুলো বাইর হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট আসি 12 নম্বর। পিকিউ আর ত্রিভুজের কিউ কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি এবং পি কোণের মান দেওয়া আছে 2, পি কোণ সমান সমান 2r হলে নিচের কোণটি সঠিক। এখানে হচ্ছে বাহুর যেহেতু রিলেশন, ঠিক আছে, সেহেতু আমরা পি কিউ একটা ত্রিভুজ আঁক করি। কিউ কোণ 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। পি কিউ আর যেহেতু বলছে, তাহলে আমরা এই যে পি কিউ আর দিলাম, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। পি কোণ একাই দুইটা আর এর সমান, তাহলে কি আর কোণ একা কিন্তু ছোট কোণ। তার মানে এখন দেখেন, এ যদি 90 ডিগ্রি হয়, তাহলে পি কোণ প্লাস আর কোণ মিলে হচ্ছে বাকি 90 ডিগ্রি। এখন একটা পি কোণ হচ্ছে দুইটা আর কোণের সমান, তাহলে দেখেন তো, তাহলে আর কোণের মানটা হচ্ছে 3r কোণ 90 ডিগ্রি, আর কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি। এবং এটা বুঝে গেলে তো এমনিতেই বোঝা যাচ্ছে যে এই 90 ডিগ্রিকে এমন ভাবে ভাগ করে দিব যেন পি ডাবল হয় আর ছোট হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে 3টা কোণের মান পাইছি আমরা। এখন আমাদের বাহুর রিলেশন গুলো কেমন হবে এটা বাইর করতে হবে। এটা নর্মালি ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে করা যায়, কিন্তু আর একটা খুব ইন্টারেস্টিং টেকনিক দেওয়া আছে, সেটা হচ্ছে যে নর্মালি এটা বেসিক ম্যাথে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন, পিথাগোরাসের অংশে দেওয়া আছে, আবার ত্রিকোণমিতিতে দেওয়া আছে। 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে এদের বিপরীত বাহুগুলার অনুপাত হয় এক্স অনুপাত √3x অনুপাত 2x। কারণ এটা যদি সমকোণী ত্রিভুজ, এটা বাহুগুলো দেখেন 90 ডিগ্রির বিপরীতে যদি 2x থাকে, 30 ডিগ্রির বিপরীতে থাকবে x, আর 60 ডিগ্রির বিপরীতে থাকবে √3x। এখন শুদ্ধি পরীক্ষা করা যায় পিথাগোরাসের সূত্র অনুযায়ী। দেখেন x² প্লাস √3x² ইকুয়াল টু এই x² মানে x², এটা কাটা দিলে তাহলে হচ্ছে কত, √3x হোল স্কয়ার মানে √3 কাটা, তাহলে 3x²। দেখেন এটা হচ্ছে 4x², আবার 2x² মানে হচ্ছে 4x²। তার মানে লম্ব আর ভূমির স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার, মিলে গেছে, মিলে যাবেই।
এইটা পিথাগোরাসের সূত্র দেওয়া আছে, ওই অনুযায়ী করলে ত্রিভুজের অধ্যায় থেকে পারবেন। আবার যদি কোণ ধরে করেন তাহলে ত্রিকোণমিতি অনুযায়ী পারবেন। তো বোঝা যাচ্ছে কি যে 30 ডিগ্রি বিপরীত কোণটা এক্স হলে, বিপরীত বাহুটা এক্স হলে 60 ডিগ্রি বিপরীত বাহুটা √3x এবং 90 ডিগ্রি বিপরীত বাহুটা 2x হবে। আমাদেরকে এখানে দেখেন পি আর পি কিউ কিউ আর মানে বাহুগুলোর রিলেশন আছে। তাহলে আমরা দেখি যে এই পি কিউ বাহুটার থেকে অতিভুজটা হচ্ছে ডাবল, দেখেন মানে এই বাহুটার থেকে এটা ডাবল, আর 3x যেহেতু বেখাপ্পা, এখানে যেহেতু ডাবলের রিলেশনটা আছে তাহলে এই রিলেশনটাকে ফোকাস করতেছে। তাহলে আমরা বুঝতেছি যে পি কিউ এর থেকে কিউ আর হচ্ছে ডাবল, এই পি আর হচ্ছে ডাবল। তার মানে দেখেন পি কিউ আর পি আর এটা কি সমান সমান না, এই পি আর এ হচ্ছে ডাবল। পি আর এ যদি ডাবল হয় তাহলে এই ব্যালেন্স করার জন্য এ তো অবশ্যই দ্বিগুণ অবস্থা আছে, মানে এ তো অনেক বড় রাখে। ধরেন এই রেখাটা এখানে বসাই দিলাম, এই রেখাটা এইখানে বসাইলাম, তাহলে কোনটা বড় হইল? এটা বড় আছে, এটা ছোট আছে। এখন একে ওর সমান করতে গেলে একে ডাবল করতে হবে, তার মানে 2টা এইখানে গুণ করতে হবে। অনেকে আছে এইখানে গুণ করে দিয়ে ওই যে ধরি পুত্রের বয়স x তাহলে পিতার বয়স 2x এরকম করে হয়, কিন্তু সমীকরণের ক্ষেত্রে বিষয়টা উল্টা হয়। সমীকরণের ক্ষেত্রে যে ছোট তাকে 2 গুণ করে ব্যালেন্স করতে হয়। বাট ওই যে দ্বিগুণ দ্বিগুণ শুনলে মনে হয় যে দ্বিগুণ ওর সঙ্গে 2 গুণ করে দেই, এই জন্য অনেকে আবার এই যে বড় আছে ওর সঙ্গে এই যে 2x দেখে x আর 2x দেখে একে গুণ করে দিবেন, কিন্তু এটা ব্যালেন্স হয় না। ব্যালেন্স হয় কি x এর সাথে 2 গুণ করে দিলে তখন সমান সমান হয়। তার মানে পি কিউ এর থেকে কিউ আর পি আর যেহেতু ডাবল, তাহলে পি আর একাই, পি আর কোথায় আছে? এই যে পি আর একাই 2টা পি কিউ এর সমান। তাহলে এই যে পি আর একাই 2টা পি কিউ এর সমান, এটা গ নম্বর আছে। একটু মিস্টেক করবেন, দেখেন কনফিউশন করে দেওয়া আছে। এই যে ঘ নম্বর অ্যান্সার অনেকে দিতে পারেন, কিন্তু পি কিউ এর থেকে এইটা ডাবল, এটা ডাবল, তার মানে কিন্তু পি কিউ সমান সমান 2 পি আর, তাহলে তো হইল না। তাহলে কি হলো জানেন, এই যে একটা ছোট রেখা আর এটা তো ডাবল রেখা ছিল, এটা যদি সমান সমান দিই, একে যদি আরো ডাবল করি তাহলে তো 4 গুণ হয়ে যাবে। এই কথাগুলো কেন বলতেছি, এটা আমি করার সময় কনফিউশন লাগে, সেখানে আপনাদের তো কনফিউশন লাগারে স্বাভাবিক। তাহলে 12 নম্বর প্রশ্নের অ্যান্সার গ। কারা কারা ভুল করে খ অ্যান্সার দিয়েছেন বলেন? খ অ্যান্সার দিয়েছেন কেউ এরকম আছেন? 13 নম্বর বলছে একটা ত্রিভুজের প্রথম কোণ, 12 নম্বরটা কি ক্লিয়ার সবাই? কমেন্টে রেসপন্স করবেন। 13 নম্বর বলছে যে একটা ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তৃতীয় কোণ অপর 2 কোণের বিয়োগফলের 3 গুণ। দ্বিতীয় কোণটি কত ডিগ্রি? এখানে দেখেন ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তাহলে অর্ধেকটাকে আমরা উল্টা পাশে দ্বিগুণ বানায় ফেলবো, কিন্তু তখন আবার যেটা বড় তাকে দ্বিগুণ বলবো। তাহলে প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক এই কথা মানে যা, দ্বিতীয় কোণ প্রথম কোণের দ্বিগুণ এই কথা মানে যা। তাহলে প্রথমটা x, দ্বিতীয়টা 2x, তাহলে আমাদের আর ফ্রাকশন আসলো না। তৃতীয় কোণ অপর 2 কোণের বিয়োগ ফলের 3 গুণ, তাহলে অপর 2 কোণ হচ্ছে 2x আর x, এর বিয়োগ ফল হচ্ছে x এর 3 গুণ মানে হচ্ছে 3x। তার মানে প্রথম কোণটা যদি x হয়, দ্বিতীয় কোণটা যদি 2x হয়, তাহলে তৃতীয় কোণটা হচ্ছে 3x। এটা হচ্ছে এইখানকার রিলেশন যা বলতেছে এটা মানে এটা। দেন আপনি এখন এই ভাষাটা, আমি তো ফ্রাকশন না আনার জন্য উল্টা পাশে করে নিছি না, ভাষাটা মিলাই দেই। প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, দেখেন তো দ্বিতীয় কোণের থেকে অর্ধেক হয়েছে না প্রথম কোণ। তৃতীয় কোণটা অপর 2 কোণের বিয়োগ ফলের, এই 2 কোণের বিয়োগ ফলের 3 গুণ, দেখেন 3x আছে। এখন উত্তর কি হয়েছে, দ্বিতীয় কোণ কত ডিগ্রি? এখন যেহেতু এগুলো ত্রিভুজের 3 কোণ, তাহলে এগুলো সবগুলো যোগ করে তো অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে x এর মান কত হবে? x 3x আর 3x মানে 6x এর মান 180, তাহলে 180 ডিভাইডেড 6 মানে 30 ডিগ্রি। উত্তর যাচ্ছে কি দ্বিতীয় কোণটি কত ডিগ্রি? দ্বিতীয় কোণ মানে এই কোণটা, এই কোণটা হচ্ছে 2x এর মান হচ্ছে 30 × 2 = 60 ডিগ্রি। তাহলে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 60 ডিগ্রি। এই যে অর্ধেক, দ্বিগুণ, 3 গুণ এই ভাষাগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সবসময় চেষ্টা করবেন ফ্রাকশনকে না আনার, ফ্রাকশন না আনলে কিন্তু দ্রুত কাজ করবে মাথা। ফ্রাকশন যখন আনবেন তখন নর্মাল যোগ বিয়োগটা আপনি এইভাবে মুখে মুখে করতে পারবেন না, এই অঙ্কটা খাতা কলম ছাড়াও করা যায় যদি শুধু এই রিলেশনটা বুঝতে পারেন যে 6টা x যদি 180 হয়, একটা x এর ভ্যালু হচ্ছে 30, 2টা x এর ভ্যালু হচ্ছে 60। এই যে মুখে মুখে পারতেছেন, এটা যখন আমি বলবো যে x + x/2, আপনি কিন্তু আর মুখে মুখে পারবেন না, আপনাকে লিখতে হবে। 14 নম্বর, একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? দেখেন আপনাদের কিন্তু ঘন জ্যামিতি কিন্তু বিসিএস এর সিলেবাসেই নাই, তারপর কিন্তু ঘন জ্যামিতির প্রশ্ন দিচ্ছে, এই জন্য সব পড়ে ফেলতে হবে।
তাহলে আসি 6x² ইকুয়াল টু একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6x², যদি এক বাহু x হয়। 6x² ইকুয়াল টু যদি 48 হয়, x² ইকুয়াল টু হচ্ছে 8, x এর মানটা হচ্ছে √8, √8 মানে হচ্ছে 4 গুণন 2, তার মানে হচ্ছে 2√2। এটা হচ্ছে x এর মান। উত্তর কি চাইছে? এক বাহু চায় না, চাইছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র আছে, কিন্তু সূত্র যদি কেউ জানা না থাকে তাহলে সমস্যা। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান √3x, মানে এক বাহু যদি x হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √3x। √3 তো হচ্ছে সূত্রের জন্য। আর এই √3 কিভাবে আসলো, এটার উপর আমাদের ভিডিও আছে, আপনার ঘনকের ভিডিওটা দেখে নেবেন। এক্সপেরিমেন্ট আমরা বিস্তারিত দেখা দিচ্ছে কিভাবে √3টা আসে। তো এই √3 এর সাথে x এর মান কি? x এর মান হচ্ছে 2√2 গুণ হবে। তাহলে এই √3 আর √2 গুণ করে দেওয়া যায়, তাহলে কি হয়? 2, 3 আর 2 কে একসাথে ভেতরে ঢুকায় দেওয়া যায়, যেহেতু দুইটারে পাওয়ার সেম। তাহলে 2√6, এটা হচ্ছে ঘ নম্বর অপশনে আছে। এই অঙ্কটা পারার জন্য কি দরকার? যার সূত্রটা জানা থাকা দরকার। কোন সূত্র? এই সূত্র আর এই সূত্র। তো ঘনজ্যামিতির যে মাত্র একটা ক্লাস করবেন বা আধা ঘন্টা পড়ালেখা করবেন, তার সবার শুরুতেই তো এই সূত্রগুলো আসবে। আর কেউ যদি একটুও না পড়েন সেটা আলাদা বিষয়। 15 নাম্বার, এটাও একই কাহিনী, ঘনজ্যামিতির প্রশ্ন, কিন্তু গোলকের ক্ষেত্রফলের সূত্র লাগবে। আচ্ছা, 15 নম্বর কি বলতেছেন? একটা লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি সম্ভব, যাদের প্রত্যেকটির ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক? তাহলে ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক, তাহলে এইটা একটা গোলক আর এইটা হচ্ছে ছোট গোলক। এই বড় গোলকটা ভেঙেই ছোট গোলক বানাবো। এরকম ছোট গোলক কয়টা বানানো যাবে, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই বড় গোলকটার আমরা এক বাহু ধরি 4x বা 2x ধরি, হ্যাঁ, আর এইটা তাহলে হচ্ছে x ব্যাসার্ধ, আর এর মান, আর এটা আর এর মান। তাহলে এটা আয়তন বের করবো আর এটার আয়তন দিয়ে ভাগ করে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে আসি, এটার আয়তন হচ্ছে, দেখেন এটা আয়তন হচ্ছে, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আর এর মান হচ্ছে 2x, ঠিক আছে না? তাহলে 4/3 পাই 2x কিউব, তাহলে পাই 4/3 পাই, এইটা হচ্ছে 8x কিউব। এটা কি? এটা হচ্ছে বড় গোলকটার আয়তন। এখানে এই আয়তনের সূত্র জানা থাকা লাগবে। এইটা নিয়ে আমরা অনেক বেশি বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করছি আমাদের এই গোলকের ক্লাসে। তো এখানে এক্স এর মানটা, এখানে কি আর এর মানটা শুধু এক্স, তাহলে এটার আয়তন কত? ছোট গোলকটার একটা আয়তন কত? এটাও 4/3 পাই আর কিউব। এখানে আর কিউব মানে সরাসরি এক্স কিউব। দেখেন এইটা হচ্ছে বড় গোলকটা, মনে করেন যে এত কেজি লোহা হলে এই গোলকটার আয়তন, মানে এই গোলকটার ওজন দিলে মনে করেন 20 কেজি হলো, আর এই গোলকটা ওজন দিলে মনে করেন 2 কেজি হলো। তাহলে এই বড় গোলকের সমান কয়টা ছোট গোলক? তাহলে কি করতে হবে? ছোট গোলকটা দিয়ে বড় গোলকটাকে ভাগ করতে হবে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে বড় গোলকটা 4/3 পাই 8x কিউব, আর ছোট গোলকটার আয়তন হচ্ছে 4/3 পাই শুধু x কিউব। তাহলে 4/3 কাটা, পাই পাই কাটা, x কিউব কাটা, থাকলো কি? থাকলো শুধু 8। তাহলে এই 8টি হচ্ছে অ্যান্সার। তার মানে এই বড় গোলকটার সমান হওয়ার জন্য ছোট গোলক লাগবে টোটাল 8টা। কি কঠিন লাগতেছে? কোনো কঠিন কিছু নাই, জাস্ট বেসিকটা জানা থাকলে হবে। তাহলে 15 নম্বর অ্যান্সার হচ্ছে 8টি, খ অ্যান্সার।